বাড়ছে অন্তর্বর্তী সরকারের পরিধি। বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরও 4 জন উপদেষ্টা। নামে বেনামে এস আলমের লাখো কোটি টাকা ঋণ, বন্ধের ঝুঁকিতে মালিকানাধীন 5 ব্যাংক। এবং দুর্নীতির বরপুত্র ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান 8,000 কোটি টাকা আত্মসাৎ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছেন রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। আজ বিকেল 4টায় বঙ্গভবনে শপথ নেবেন আরও 4 জন উপদেষ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। শপথ নিতে পারেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাউজুল কবির খান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। গত 8ই আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। কয়েকজন ব্যক্তির সাথে সেনা সদস্যদের অশোভন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সামাজিক মাধ্যমে কিছু ব্যক্তির সাথে কতিপয় সেনা সদস্যদের অশোভন আচরণের কয়েকটি ভিডিও প্রকাশ হয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ব্যাংক দখল আর লুটপাট যেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের কাছে পান্তা ভাতের মতো সহজ। ইসলামী ব্যাংকের মতো নিজের নিয়ন্ত্রণে থাকা আরও 5 ব্যাংকেও ভয়াবহ লুটপাট চালিয়েছে এস আলম গ্রুপ। এতদিন টাকা ছাপিয়ে ঋণ দিয়ে এসব ব্যাংক বাঁচিয়ে রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। হাসিনার পতনের পর সেই সুবিধাও এখন বন্ধ। ঝুঁকিতে এস আলমের ব্যাংকগুলো। মেহেদী হাসানের রিপোর্ট। একের পর এক ব্যাংক দখল আর লুটপাট, এটাই ছিল সাইফুল আলম মাসুদের নেশা। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আশীর্বাদে এস আলম গ্রুপের এই কর্ণধার নামে বেনামে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে বের করে নিয়েছেন লাখো কোটি টাকা। বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকও তার থাবা থেকে রেহাই পায়নি। ফোকলা করেছেন আরও কোটি ব্যাংক। 2017 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক ছিল দেশের সবচেয়ে সমৃদ্ধ ব্যাংক, কিন্তু ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ওই বছর 5 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ব্যাংকটি লুটপাটের আয়োজন চূড়ান্ত হয়। গোয়েন্দা সংস্থার সহায়তায় এটিকে তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে। এই গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। ঋণের নামে লুটপাট চলতে থাকায় ব্যাংকটি ছাড়তে থাকেন দেশি বিদেশি স্পন্সর শেয়ার হোল্ডাররা। এখন ব্যাংকটিতে মাত্র 13% শেয়ার আছে বিদেশিদের হাতে, যদিও 2017 সালে বিদেশিদের শেয়ার ছিল প্রায় 52%। পুরনো দেশীয় উদ্যোক্তাদের অনেকেও শেয়ার বিক্রি করে দিয়েছেন, যার বেশিরভাগই নামে বেনামে এস আলম গ্রুপ কিনে নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2017 সালের জানুয়ারিতে ইসলামী ব্যাংকে 68,135 কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ ছিল 61,641 কোটি টাকা। 2023 সাল শেষে 1,53,456 কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ দাঁড়ায় 1,60,026 কোটি টাকা, অর্থাৎ আমানতের চেয়ে ঋণ বেশি। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে চলতে হচ্ছে ব্যাংকটিকে। আর ব্যাংকটির মোট ঋণের 1/3 অর্থাৎ 50,000 কোটি টাকাই নামে বেনামে চলে গেছে এস আলমের পকেটে। এখনো তারা 500, 600, 1000 কোটি টাকা পাচারের চেষ্টা করছে। এই চোর চক্রকে আটকানোর জন্য আমাদের এই ব্যবস্থা আপনারা নেন। যারা এই ব্যাংকটাকে লুটপাট করেছে, এই ব্যাংকটাকে দখল করছে এবং হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে, এদেরকে এখান থেকে যেতে হবে, পদত্যাগ করতে হবে। এটা বোর্ড সহ সিনিয়র ম্যানেজমেন্ট যারাই এটার সাথে জড়িত তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। এদিকে ইসলামী ব্যাংকের পাশাপাশি আরও 5টি ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ইচ্ছামতো লুটপাট করেছে এস আলম গ্রুপ। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চলতি হিসেবে ঘাটতি এখন 8,472 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের 4,243 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের 2,850 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের 535 কোটি টাকা এবং কমার্স ব্যাংকের ঘাটতি 503 কোটি টাকা।
ইসলামী ব্যাংকের মতো সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণও এস আলমের হাতে যায় 2017 সালে। এর আগের বছর কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণও নেয় তারা। আর 2013 সালে প্রতিষ্ঠার পর থেকেই গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের নিয়ন্ত্রণ সাইফুল আলম মাসুদের হাতে। এর আগে 2004 সালে শিকদার গ্রুপ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দখল করে এস আলম। ইসলামী ব্যাংক সহ এস আলমের মালিকানায় থাকা প্রতিটি ব্যাংকেরই পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশি অর্থায়নের প্রায় 40,000 কোটি টাকার 10টি প্রকল্প থেকে 8,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন ওয়াসার পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। প্রায় 15 বছর ধরে ওয়াসাকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা সাবেক এই এমডি যুক্তরাষ্ট্রের 14টি বাড়ির মালিক। পরিবারের সদস্যরা সবাই থাকেন যুক্তরাষ্ট্রে। দেশটির নাগরিকও তারা। দুর্নীতির বরপুত্র তাকসিম এ খানের প্রভাব, প্রতিপত্তি আর সম্পদ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় ছাড়া আর কোনো যোগ্যতাই ছিল না তাকসিম এ খানের। ওই পরিচয়ের জোরেই 7 বার এমডি পদে নিয়োগ পান। যোগ্যদের দূরে সরিয়ে রেখে অযোগ্যদের দিয়েই কাজ করাতেন তিনি। এরা দলীয় ইমেজ ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবে। পানির খুনির লুটপাট দেখেন তাহলে আপনার অবাক হয়ে যাবেন। এমন লুটপাট যেখানে একজন জয়েন্ট সেক্রেটারি পদ মর্যাদায় 3 জন কর্মচারী থাকার কথা, এখানে কোনো কর্মচারী নেই। এমন প্রকল্প আছে যে প্রকল্পতে কোনো কাজ নেই, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হচ্ছে। যদি কেউ মুখ খোলে তাকে সাসপেন্ড অথবা চাকরি থেকে ডিসমিস। তার আমলে পানির দাম বেড়েছে 16 বার। শেখ হাসিনা সরকারের পতনের পর তাকসিম এ খানের বরখাস্তের দাবি ওঠে। প্রতিদিন হয় সভা সমাবেশ। ওয়াসার এই এমডি অফিস করতেন না বললেই চলে। নিজের যেন উপস্থিত না হতে হয় সেজন্য চালু করেছিলেন ভার্চুয়াল অফিস, এমনকি পদত্যাগও করেছেন অনলাইনে। দুদকের তথ্য অনুযায়ী দুর্নীতির বরপুত্র তাকসিম যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে 14টি বাড়ির মালিক। ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, বিদেশি প্রকল্পের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন তাকসিম। একটা প্রজেক্ট তো 3,000 4,000 কোটি টাকা, তাতে 10টা প্রজেক্ট প্রায় 40,000 কোটি টাকা। উনি শুধু উপর মহলে যোগাযোগ করতেন এবং উনি মনে করতেন যে উনি যা বলবেন সেটাই হবে। কাজেই ওয়াসা বোর্ডের যে দায়িত্ব, সেই ওয়াসা বোর্ড সেই দায়িত্ব পালন করতে পারেনি বলেই এই অবস্থা হয়েছে। দেশে না বিদেশে কোথায় অবস্থান করছেন তাকসিম এ খান, এ নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। তাকে বিচারের আওতায় এনে পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন প্রকৌশলী গোলাম মোস্তফা। তাকসিম সাহেব এটাকে নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করেছেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছত্রছায়ায় থেকে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প থেকে অর্থ লোপাট করে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরে পাচারেরও অভিযোগ রয়েছে পলকের বিরুদ্ধে। আশরাফ শুভর রিপোর্ট। শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের খুব আস্থাভাজন ছিলেন নাটোর 3 আসনের এমপি জুনায়েদ আহমেদ পলক। শূন্য হাতে রাজনীতি শুরু করা পলক প্রতিমন্ত্রী হওয়ার পরই তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। তথ্য মিলেছে, জয়ের ঘনিষ্ঠ হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পলকের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন। সেই সুযোগেই তথ্য প্রযুক্তি খাতের নানা প্রকল্প থেকে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। মন্ত্রণালয়ের যে কোনো প্রকল্প নিলে পলক বা তার পরিবারের সদস্যদের অন্তত 15% কমিশন দিতে হতো। নির্বাচন কমিশনে জমা দেয়া শেষ হলফনামার তথ্য মতে পলকের সোনা রয়েছে কয়েকশো ভরি, নগদ টাকা 100 কোটিরও বেশি। স্ত্রী, মা সহ পরিবারের সদস্য এবং অনুগত কর্মীদের নামে শত শত বিঘা জমি কিনেছেন। 5 বছরের ব্যবধানে ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিকও হন তিনি। যার কিছুই ছিল না সে এখন হাজার হাজার কোটি টাকার মানুষ দুর্নীতি করেছে। তার এই আইসিটি মন্ত্রণালয়ে যে দুর্নীতি করেছে, এই কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। পলক হচ্ছে অত্র বাংলাদেশের একজন ডিজিটাল হচ্ছে ডাকাত, এবং সেই ডাকাতের কাছে আমরা সবাই জিম্মি। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। অভিযোগ রয়েছে, অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীর নাম ব্যবহার করেন পলক।
নির্বাচনী হলফনামা অনুযায়ী গত ৩-৪ বছরেই পলকের উদ্যোক্তায় স্ত্রী বনে গেছেন প্রায় ৫ কোটি টাকার মালিক। এর বাইরেও স্ত্রী আরিফা জেসমিন কণিকার নামে রয়েছে অন্তত ২০ কোটি টাকার সম্পদ। উন্নয়নের নামে যে আইসিটিতে কোটি কোটি টাকা লুট করেছে এবং সিংড়ার মানুষকে ধোকা দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে। পলকের বড় ভাই জুবায়ের আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি সহ ৬৫০টি পুকুর দখলের অভিযোগ রয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন জুনায়েদ আহমেদ পলক। এরই মধ্যে ছেলে অনির্বাণ জুনায়েদ, স্ত্রী কণিকা ও পলকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আশরাফ শুভ, একুশে টেলিভিশন, ঢাকা। শুধু অবৈধ সম্পদের পাহাড় নয়, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, সরকারি প্রকল্প হাতিয়ে নেওয়া সহ দুর্নীতি আর অনিয়মের প্রচুর অভিযোগ রয়েছে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে। দুদকের ফাইল পর্যন্ত গায়েব করে দিয়েছিলেন তিনি। প্রভাব খাটিয়ে পাবনা ১ আসনে এক চেটিয়ে নির্বাচন সহ রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের এই নেতা ও তার আত্মীয় স্বজনরা। রিপোর্ট দুলি মল্লিকের। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের ১৫ বছরে ৩ দফায় পাবনা ১ আসন থেকে সংসদ সদস্য হন শামসুল হক টুকু। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। প্রথম দফায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেই তার বিরুদ্ধে অবৈধভাবে ১৬১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত শুরুর আগেই হঠাৎ করে হারিয়ে যায় সেই ফাইল। টুকুর নেপথ্য তদবিরেই যে এই ঘটনা ঘটে তা বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে স্পষ্ট। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী ৩ সংসদ মেয়াদে টুকুর আয় বেড়েছে ১৩ গুণ। নবম জাতীয় সংসদে টুকুর বার্ষিক আয় ছিল ২,৫,০০০ টাকা। দ্বাদশ জাতীয় সংসদে এসে তার আয় বেড়ে দাঁড়ায় ২৬,৮৪,০০০ টাকা। অস্থাবর সম্পদ বেড়েছে ১৪৬ গুণ। কাজের বিনিময়ে খাদ্যসহ বিভিন্ন প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়া, টেন্ডারবাজি ও নিজ মন্ত্রণালয়ে বিপুল অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দলীয় নীতিতে সংসদ সদস্যের নিকট আত্মীয়রা নির্বাচনে প্রার্থী হতে না পারলেও টুকুর ছেলে, ভাই, ভাতিজারা দখল করে রেখেছে পাবনার বেড়া উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র সহ বিভিন্ন পদ। ছেলে আসিফ শামসকে পৌর মেয়র পদে ভোটে জেতানোর জন্য নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘন করেন টুকু। অভিযোগ রয়েছে নিজস্ব বাহিনীকে দিয়ে প্রতিপক্ষের নেতাকর্মীদের ভয় ও এলাকা ছাড়া করতেন টুকু। সমালোচনার দিক থেকে টুকুর চেয়ে তার বড় ছেলে আসিফ শামস এগিয়ে। ভিওআইপি ব্যবসা করে প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও ২.৫ বছরের বেশি সময়েও তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। হাসিনা পতনের পর থেকে আত্মগোপনে বিভিন্ন সিটির মেয়র, কাউন্সিলর, নাগরিক সেবা ব্যাহত। আবার আমন্ত্রণ সকালের ২১ সংবাদে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে বিভিন্ন সিটির মেয়র ও কাউন্সিলররা কার্যালয়ে না আসায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এখনও ধ্বংসস্তূপ রাজশাহী সিটি কর্পোরেশন কার্যালয়। শেখ হাসিনা সরকারের দেশ ত্যাগের পর জ্বালিয়ে দিয়ে লুটপাট চালানো হয় নগর ভবনে। ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় ২০টি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়েও। সেদিন থেকে আত্মগোপনে সিটি কর্পোরেশনের মেয়র সহ প্রায় ২৬ জন কাউন্সিলর। বিপর্যস্ত নাগরিক সেবা কার্যক্রম দ্রুত সমাধানের আশা প্রধান নির্বাহী কর্মকর্তার। ওয়ারিশন সার্টিফিকেট নিতে আসছি, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কবে নাগাদ পাওয়া যাবে। ওনারা বললো যতদিন না অফিস সচল হচ্ছে ততদিন। অফিসিয়ালি কোনো কাজ আমার একটা কাগজের দরকার হতো, আমি এসে পাচ্ছি না। মিটিং হলেই এখন সেখান থেকে সিদ্ধান্ত হবে যে কি করে
আমাদের সিটি কর্পোরেশনের বাদবাকি কার্যক্রমগুলো চলমান। যেগুলো অনলাইন সেবা সেগুলো চালু আছে, কিন্তু ম্যানুয়ালি যেগুলো আপনার হোল্ডিং ট্যাক্স, তারপরে ট্রেড লাইসেন্স, তারপরে আমাদের ওই যে অটোরিকশার লাইসেন্স নবায়ন, এই কাজগুলো বিঘ্নিত আছে। একই চিত্র কুমিল্লা সিটি কর্পোরেশনেও। এখানে ২৭টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত মিলে কাউন্সিলর ৩৬ জন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে তারা। সব ধরনের সেবা বন্ধ থাকায় বিপাকে নাগরিকরা। তো সকল সেক্টরে তো দেখলাম যে তারা তো এখনো কেউই তো কাজে ফিরে আসে নাই। দেশের পরিস্থিতির কারণে কাউন্সিলর কিন্তু অফিস করতেছে না। টিকা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন চাচ্ছে, তো জন্ম নিবন্ধন করতে পারছি না। রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ২০ জন কাউন্সিলরের কার্যালয়ে ফাঁকা। তালা ঝুলছে তাদের ব্যক্তিগত কার্যালয়েও। অনুপস্থিত ৬ জন সংরক্ষিত কাউন্সিলরও। এ অবস্থায় জাতীয়তা সনদ, জন্ম মৃত্যু নিবন্ধন এবং ওয়ারিশান সনদ সহ অন্যান্য সনদ ইস্যু করা যাচ্ছে না। ভোগান্তিতে নগরবাসী। জরুরিভাবে প্রত্যয়নপত্রের প্রয়োজন, সেক্ষেত্রে আমি কাউন্সিলর অফিসে যে পাইনি চারিত্রিক সনদপত্র, আমি ওটা করব, তা আমি কাউন্সিল অফিসে গেলাম, যা দেখি কাউন্সিল অফিস বন্ধ। তাদের পাচ্ছি না। আমাদের জন্মসদন সহ আমরা বিভিন্ন কাজে বাধাগ্রস্ত হচ্ছি। প্রত্যয়ন এখন একটা করব সিগনেচারের জন্য, সেই সিগনেচারটা নেওয়ার জন্য আমাকে ঘুরতে হচ্ছে। বিশেষ প্রয়োজনে সেবা নিতে নগর ভবনে যোগাযোগের পরামর্শ সিটি মেয়রের। যারা কাউন্সিলর অফিস যাদের ক্লোজ আছে, যারা আমরা স্থানীয়ভাবে যে সেবাটা মানুষকে নিশ্চিত করা দরকার, সেটা আমরা সেন্ট্রালি এখানে আসলে সরাসরি দিচ্ছি। অনির্বাচিত কোনো লোককে বা দায়িত্ব দেব সেরকম কোনো সুযোগ নাই। নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আন্তর্জাতিক খবর। কলকাতার আরজিকর হাসপাতালের ইন্টার চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আজ পশ্চিমবঙ্গে হরতাল করছে বামপন্থী রাজনৈতিক দল এসইউসিআই। স্থানীয় সময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার হরতালকে সমর্থন জানিয়েছে আরেক বাম দল আরএসপি। বৃহস্পতিবার এ বিষয়ে এসইউসিআই এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ডাক্তার তরুণ মণ্ডল বলেন, আরজিকর হাসপাতালে চিকিৎসক হত্যার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে ১২ ঘণ্টার বাংলা বনদের ডাক দেওয়া হয়েছে। এ বিষয়ে এসইউসিআইকে সমর্থন জানিয়েছে বাম ও শরিক আরএসপি। দলটির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বলেন, একজন চিকিৎসককে যেভাবে হাসপাতালের ভেতরে হত্যা ও ধর্ষণ করা হয়েছে তা নেক্কারজনক। এছাড়া গত বুধবার রাতে হাসপাতালের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। তাই এসইউসিআই এর ডাকা বনদকে নৈতিক সমর্থন দিয়েছে আরএসপি। জানাবো খেলার খবর। শুরু হলো স্প্যানিশ লা লিগার 2024-25 মৌসুম। প্রথম দিনে হয়েছে 2টি ম্যাচ। রিয়াল ব্যাটিসের সাথে 1-1 গোলে ড্র করেছে গেল আসরের চমক জিরোনা। অ্যাথলেটিক বিলবাও গেতাফে ম্যাচও হয় 1-1 গোলে ড্র। নিজ মাঠে শুরুটা ভালো ছিল ব্যাটিসের, মাত্র 6 মিনিটে এগিয়ে যায় দলটি এই লিড গোলে ড্রতে। এদিকে মৌসুমের শুরুটা ভালো হয়নি অ্যাথলেটিক বিলবাওয়ের। পুরো ম্যাচে 70% বল দখলে রাখলেও শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট পায়নি ক্লাবটি। প্রথমার্ধে অবশ্য এগিয়ে ছিল বিলবাও। 64 মিনিটে সমতায় ফিরে গেতাফে। বাকি সময়ে প্রাণপণ চেষ্টা করে জয়সূচক গোলটি পায়নি বিলবাও। সংবাদ শেষ করছি পর্যটকে মুখর সুনামগঞ্জের টাঙ্গুরার হাওরের খবর জানিয়ে। টাঙ্গুরার হাওর ভ্রমণে উপচে পড়ছেন পর্যটন প্রেমিকরা। একই সঙ্গে নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকা টিলা, জাদুকাটা নদী সহ সীমান্তের স্পটগুলোতে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকদের সুবিধার্থে রাখা হয়েছে বিলাসবহুল হাউসবোট। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে নিরাপত্তা। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সম্ভাবনাময় জলাভূমি। হাওরের উত্তরে ভারতের মেঘালয় পাহাড়। এই পাহাড় থেকে 38টি ঝর্ণা নেমে মিশেছে টাঙ্গুয়ার হাওরে।
প্রকৃতির অপার সৌন্দর্যের এই লীলাভূমিতে কে না আসতে চায়। তাই তো প্রতি বছর বর্ষার এই সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটন প্রেমীরা। এবছর পর্যটকদের ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে বিলাসবহুল হাউসবোট। আধুনিক ডিজাইনে তৈরি এসব হাউসবোটে রয়েছে থাকা খাওয়ার সুবিধা। নৌকায় বসেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এসব হাউসবোট হওয়ায় পর্যটকদের উপস্থিতি বেড়েছে অনেক। এসেছি বাঁশরীতে এই হাউসবোটে, আর হাউসবোটটা খুবই সুন্দর, নতুন করেছে। ফার্স্ট টাইম এখানে আসলাম, বাকি স্পটগুলো এখন দেখা হয়নি, তো এটা ভালো লাগছে। বর্ষার ওয়েদারে ফিলটা একটু অন্যরকম। ভিডিও দেখে দেখাইছিল, মানে ক্যামেরা করে, কিন্তু বাস্তবে যাচ্ছে অনেক ভালো পাইছে। হাউসবোটগুলোর প্রচার প্রচারণার মাধ্যমে দেশ বিদেশের মানুষজন সুনামগঞ্জের হাওর সম্পর্কে জানতে পারছে, বলছে হাউসবোট স্বত্বাধিকারী। বাংলাদেশের কোথাও একই সাথে নদী, হাওর এবং পাহাড়, মেঘ এতগুলো একসাথে উপভোগ করা যায় না, যেটা শুধুমাত্র এই টাঙ্গুয়ার হাওরে উপভোগ করা যায়। হাওরে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা ও হাওরের জীববৈচিত্র্য রক্ষায় একটি নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এই নির্দেশিকায় পর্যটকদের নিরাপত্তা সহ যেন হাওরের জীববৈচিত্র্য রক্ষা পায় সেই বিষয়টি গুরুত্ব প্রদান করা হয়েছে। টাঙ্গুয়ার হাওরকে ঘিরে একটি আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, এই লক্ষ্যে জেলা প্রশাসন সহ পর্যটন উন্নয়ন বোর্ড কাজ করছে। হাউসবোটগুলো পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে সুনামগঞ্জের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাড়ছে অন্তর্বর্তী সরকারের পরিধি, বিকেলে বঙ্গভবনে শপথে নেবেন আরও 4 জন উপদেষ্টা। নামে বেনামে এস আলমের লাখো কোটি টাকা ঋণ, বন্ধের ঝুঁকিতে মালিকানাধীন 5 ব্যাংক। এবং দুর্নীতির বরপুত্র ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান, 8,000 কোটি টাকা আত্মসাৎ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদের সকাল 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।